স্টোরি ম্যানিয়া ক্লাবের শুক্রবারের সুপার ক্লাসিক্সে আজ আমি অভিজিৎ নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের তৃতীয় পর্ব। পূর্বের মাঝির ছেলের দ্বিতীয় পর্বে @shantanu3477 ইমেল থেকে কমেন্ট এসেছে, আমি 12-13 বছর ধরে গল্প শুনছি, আর দুটি গল্পের বড় চ্যানেল সহ আরও কিছু চ্যানেলের গল্প আমি নিয়মিত শুনি। আমার গল্প ছাড়া ঘুম হয় না। আমার শরীরের ওষুধের কাজ এই গল্পগুলি। তোমাদের চ্যানেলে পরপর দুটি গল্প শুনলাম, বেশ ভালো লাগলো সবার ভয়েস। তবে আরও শুনবো আশা রাখছি, নিরাশ যেন না হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর বলি, আপনি নিরাশ হবেন না, ভালো থাকবেন এবং এমন ধরনের কমেন্ট করতে থাকবেন, এতে আমরা আরও উৎসাহিত হই। আর হ্যাঁ, এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মন মতো গল্প, তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকে সেরা কমেন্টসগুলো বেছে নেব আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি শান্তনু তোমার জন্য। পূর্ব পর্বের লিঙ্কগুলি দেওয়া থাকলো ডিসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য। আপাতত এখন শুনবো মানিক বন্দ্যোপাধ্যায়ের মাঝির ছেলের তৃতীয় পর্ব। এইবার নাগা চিনতে পারল। বিড়িতে টান দিয়ে এমনভাবে একজন ধোঁয়া ছাড়ত। তারপর ঘুরল একটা ভারী খাপ ছাড়া ব্যাপার। ধীরে ধীরে একটা লঞ্চ এসে গাদাবোর্ডের গায়ে ফিরল। জল পুলিশের লঞ্চ। লঞ্চ থেকে 4-5 জন পুলিশ লাফিয়ে পড়ল গাদাবোর্ডে এবং একটা পাকা গুদামঘর থেকে বেরিয়ে আরও 4-5 জন পুলিশ গাদাবোর্ডের ঠিক উপর দিয়ে ডাঙায় এসে দাঁড়ালো। তারপর খানিক হট্টগোলের পর জল পুলিশের দারোগার সামনে খোলা হলো একটা তামাক পাতার গাঁট। তামাক পাতা পাওয়া গেল বটে, কিন্তু দেখা গেল তামাক পাতার নিচে শুধু সিদ্ধি পাতা। পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলে বিনা চাষেই আগাছার মতো অজস্র সিদ্ধি গাছ জন্মায়। মানুষের ঘরের পিছনে থাকে সিদ্ধি পাতার জঙ্গল। আইন আছে যে যেখানেই সিদ্ধি গাছ জন্মাক না কেন সেটা গভর্নমেন্টের সম্পত্তি, কিন্তু ঘরের পিছনে জানলা দিয়ে হাত বাড়িয়ে সিদ্ধি পাতা ছিঁড়ে লোক শরবত করে খেলে তো আর আইন খাটানো যায় না। আইন খাটানো চলে তখন যখন কেউ তামাক পাতা ঢাকা দিয়ে রাশি রাশি সিদ্ধি পাতা সে দেশে চালান করবার চেষ্টা করে যেখানে এভাবে সিদ্ধি গাছ গজায় না। দেখতে দেখতে মানুষের ভিড় জমে গেল। নৌকো ফেলে মাঝিরা ছুটে এলো ব্যাপারটা দেখতে। নাগা একবার মুখ ফিরিয়ে তাকালো জেটির দিকে। কুর্তা পরা সে লোকটি সেখানে নেই। চারিদিকে তাকিয়ে নাগা তাকে খোঁজবার চেষ্টা করল, কিন্তু লোকটি আর তার চোখে পড়ল না। সে নকুল মাঝির ছেলে পঞ্চু। একটা দিন সদরে কাটিয়ে উদ্দেশ্যহীনভাবে ধীরে ধীরে লঞ্চ চালিয়ে চাঁদপুরের দিকে যেতে যেতে হঠাৎ মত বদলে যাদববাবু গেলেন নারায়ণগঞ্জে। সেখানে তিনি পরামর্শ করলেন তার এক বন্ধুর সঙ্গে। তিনি বড় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে বড় চাকরি করেন। জোরে জোরে মাথা নেড়ে তিনি যাদববাবুকে জানিয়ে দিলেন, হয় না, এভাবে একটি মাত্র এত দামি লঞ্চ কিনে মানুষ ও মালের চলাচলের সাহায্য করে লাভ করতে পারে না। বড় কোম্পানি অনেকগুলি লঞ্চ আর স্টিমার নিয়ে পারে। বড় বড় কোম্পানির সঙ্গে তাদের কন্ট্রাক্ট হয়। বাড়তি ছোট ছোট কাজও তারা অনেক পায়। আর পারে নৌকোর মাঝি। নৌকার পিছনে যার খরচ খুব কম। অবশ্য বাণিজ্য জগতে ধীরে ধীরে চারিদিকে যোগাযোগ গড়ে উঠলে লঞ্চ থেকে আয়ও যাদববাবুর বাড়বে, কিন্তু কোনোদিন খরচ উঠবে কিনা সন্দেহ। এটা কাজের লঞ্চ নয়, শখের লঞ্চ। লৌহজঙ্গে ফিরে এসে সেখানে লঞ্চ রেখে যাদববাবু নৌকা ভাড়া করে বাড়ি গেলেন। নাগা কিন্তু লঞ্চেই থেকে গেল। ভীমনার সঙ্গে নাগার ভাব হয়েছে, প্রায় নির্বাক মানুষের সঙ্গে যতখানি ভাব হওয়া সম্ভব। প্রথম দিন মানুষটার চারিদিকে যে রহস্যময় আবরণ সম্বন্ধে নাগা সচেতন হয়ে উঠেছিল, কদিনের ঘনিষ্ঠতার পরেও সেটা ক্ষয় হয়ে যায়নি। ভীমনার বাড়ি কোথায়, তার আপনজন কে আছে, এতদিনে সে কি করেছে, কিছুই জানে না নাগা। জিজ্ঞেস করলে ভীমনা কিছু বলে না, শুধু একটু হাসে। অতীতের সঙ্গে সে যেন সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছে। সহজ সাধারণ প্রশ্নের জবাবেও অতীতের তুচ্ছ কথাটি সে বলতে চায় না। অন্য সব প্রশ্নের সে কিন্তু জবাব দেয়। নাগা বলে, আমি পারো না জাহাজ চালানো কায়দা শিখতে? কেন পারবা না, খুব পারবা। শিখাইবা? শিখামু, সময় লাগবো। সময় লাগে লাগুক, তাতে নাগার আপত্তি নেই।
সমস্ত জীবনটা তার সামনে পড়ে আছে। সন্ধ্যার পর ভীমনা লঞ্চ থেকে নেমে কোথায় যেন চলে যায়, ফিরে আসে অনেক রাত্রে। নাগা ভাবে, নেশা টেশা করে নাকি লোকটা? কিন্তু নেশা করার কোনো লক্ষণ দেখা যায় না। জিজ্ঞেস করলে ভীমনা বলে, এই লোকজনের লগে দেখা করলাম। কে লোকজন? পরিচিত লোকজন, আবার কে? লঞ্চে চুপচাপ বসে থাকার বদলে তাদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটিয়ে এসেছে। ভীমনার কথাবার্তা, চালচলন নাগার কাছে তাকে আরো রহস্যময় করে তোলে। মানুষটাকে সে একেবারেই বুঝতে পারে না। ভীমনার কাছেও লোক আসে দু একজন, তাদের সঙ্গে ভীমনা কথা কয় আড়ালে। তৃতীয় দিন সকালে পাঞ্জাবি গায়ে গুন্ডার মতো চেহারার একজন ভদ্রলোক এসে ৮ ঘন্টা কথা বলে মেজাজ গরম করে চলে গেলেন। নাম্বার আগে বললেন, আসবো নে, এই তো শেষ কথা, তাই তো? ঠিক আছে, দেখা যাবে। ভীমনা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, শেষ কথা। আপনি বড় অসাবধান। কে জানে এসব কথার অর্থ কি। নাগার বড় কৌতূহল হয়, কিন্তু জিজ্ঞেস করলে ভীমনা কিছু বলবে না জেনে সে চুপ করে থাকে। পরদিন সন্ধ্যার সময় ভীমনা যখন নেমে যাচ্ছে, একজন ফিরিঙ্গি সাহেব আর একজন চীনাম্যান তার সঙ্গে দেখা করতে এলো। নাগার বিষয়ের সীমা রইল না, এসব লোকের সঙ্গেও ভীমনার ঘনিষ্ঠতা আছে। অনেকক্ষণ তিনজনে গুজগাছ ফিসফাস করে কাটিয়ে দিল। তারপর আগন্তুক দুজন অমায়িক হেসে ভীমনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কৌতূহল দমন করতে না পেরে নাগা জিজ্ঞেস করল, ওনারা কেডা? ভীমনা উদাসভাবে জবাব দিল, কেডা জানে, চোর ডাকাত হইব। পরদিন যাদববাবু এলেন সকালের স্টিমারে। তীরে দাঁড়িয়ে খানিকক্ষণ বিষণ্ণ উৎসুক দৃষ্টিতে জলকন্যাকে দেখলেন। তারপর ওপরে এসে ডাকলেন ভীমনাকে। লঞ্চ ফিরাইয়া দিমু ভীমনা। ফিরাইয়া দিবেন? খাসা লঞ্চ কর্তা, কি স্পিড! যাদববাবু একটু হাসলেন। লঞ্চ তো খাসা বুঝলাম ভীমনা, কিন্তু লঞ্চ পুষুম কেমনে? গরিবের কি হাতি পুষুন চলে? যেখান থেকে লঞ্চটা কিনেছিলেন তারাই মোটা টাকা বাদ দিয়ে লঞ্চটা ফেরত নিতে রাজি হয়েছে। বাদ দেওয়া টাকার পরিমাণটা শুনে ভীমনা সজোরে একটা আফসোসের শব্দ করল। এক কাম করেন কর্তা। কি কাম ভীমনা? নাগার দিকে তাকিয়ে ভীমনা ইতস্তত করতে লাগলো। যাদববাবু একটু হেসে বললেন, আরে ডর নাই ক, নাগা আমাকে ঘরের মানুষ। এবার ভীমনা নাগার দিকে চেয়ে হাসল। নাগাকে অবিশ্বাস করে সে তার কথাটা বলতে ইতস্তত করেনি, বরং নাগার সামনে বলাটা যাদববাবু পছন্দ করবেন কিনা তাই নিয়েই সে ভাবছিল। আমার জানা মানুষে স্পিডওয়ালা লঞ্চ চায়, অনেক টাকা দিব কয়। আমাকে লঞ্চ দেখা পছন্দ করছে। নোয়াখালী ছাড়াইয়া গিয়া জাহাজ থেকে মাল আনন লাগবে। হাঙ্গামা বিশেষ নাই, তবে কি জানেন কর্তা, একটু পুলিশের ডর আছে, বুঝলেন না? যাদববাবু চিন্তিত মুখে নীরবে সায় দিলেন। ভীমনা ধীরে ধীরে তার বক্তব্য আরো বিশদভাবে বুঝিয়ে দিতে লাগল। তারপর বলল, এক কাম করেন কর্তা, তাগো ডাইকা আনি, তাগো লাগেই আলাপ করেন। 1 ঘন্টার মধ্যে সেই ফিরিঙ্গি সাহেব আর চীনাম্যানটিকে সঙ্গে নিয়ে ভীমনা ফিরে এলো। দুজনেরই সাজ পোশাকের ঘটা আজ একটু বেশি। ফিরিঙ্গি সাহেবটি হাসি খুশি মিশুক মানুষ। লঞ্চে পা দিয়েই সে এমন সহজভাবে যাদববাবুর সঙ্গে আলাপ জুড়ে দিল যেন তারা কতকালের পরিচিত বন্ধু। আর তার সঙ্গীটি ঠিক উল্টো ধরনের মানুষ। চীন দেশের মানুষ যেমন হয়, কথা আর হাসি খরচ করার ব্যাপারে বেজায় কৃপণ। খানিকক্ষণ বাজে কথা নিয়ে নিছক ভদ্রতা আলাপের পর কাজের কথা উঠল, এই ভাষাভাবে। মেঘনার মোহনার কাছে বিদেশি জাহাজ থেকে নিষিদ্ধ মাল আমদানি করার কাজে যাদববাবুর এই লঞ্চটিকে লাগানোর কথা আলোচনার জন্য এরা দুজন যেন আসেনি। ওসব তুচ্ছ বিষয়ে আলোচনা করার এতটুকু ইচ্ছাও যেন কারণ নেই। নেহাত কথাটা উঠে পড়েছে তাই কিছু বলা, নয়তো ওসব আইন বিরুদ্ধ ব্যাপারের সঙ্গে তাদের কিসের সম্পর্ক। তবুও আলোচনা ক্রমে স্পষ্ট রূপ নিতে থাকে, ক্রমে ক্রমে যেন পরামর্শে দাঁড়িয়ে যায়। শুনতে শুনতে নাগার মনে তোলপাড় চলতে থাকে। চোখের সামনে ভেসে ওঠে নৌকো বোঝায় তামাক পাতায় মোড়া সিদ্ধি পাতার ঘাট আর জল পুলিশের আকস্মিক আবির্ভাব।
যাদববাবু যদি এই বিপজ্জনক কাজে নামেন, তাকেও যাদববাবুর সঙ্গে থাকতে হবে। যাদববাবুকে ত্যাগ করার কথা নাগা ভাবতেও পারে না। চীনাম্যানটি দুবার এখানে তার উপস্থিতি নিয়ে আপত্তি করেছে। দুবার যাদববাবু তাকে জানিয়ে দিয়েছেন সে তার নিজের লোক, সর্বদা তার সঙ্গে থাকে, তার কাছে কিছুই গোপন করার নেই। এরপরও কি যাদববাবুকে ছেড়ে যাওয়ার কথা ভাবা যায়? তিনি ভালো কাজ করুন আর মন্দ কাজ করুন, পুলিশের হাতে ধরা পড়ার ভয় থাক আর নাই থাক। 3 দিন সময় হাতে ছিল। যাদববাবু বললেন, একবার ওই করমতলায় চল ভীমনা, পুলিশ বাজেয়াপ্ত করার আগে একবার সে লঞ্চ খান দেখাইয়া আনি, চল। ভীমনা একগালে হেসে বলল, হ্যাঁ চলেন কর্তা। বিকালে জলকন্যা করমতলায় পৌঁছল। নাগাকে সঙ্গে নিয়ে যাদববাবু বাড়ি গেলেন। বাড়িতে পা দিয়েই নাগা টের পেল ঠিক ঝড়ের পরের অবস্থা। মাধববাবু একবার কটমট করে তার দিকে তাকিয়ে একেবারে স্থান ত্যাগ করে চলে গেলেন। সকলের মুখ গম্ভীর হয়েছিল। নাগাকে দেখে যেন আরো গম্ভীর হয়ে গেল। পরেশ বেটা দূর থেকে একটু শয়তানি হাসি হাসল, আর যার অর্থ হলো, আবার এসেছিস, এইবারে মজা টের পাবি। কেবল যাদববাবুর স্ত্রী খুশি হয়ে বললেন, নাগা আইছস? বলে এত তাড়াতাড়ি তাকে ক্ষীরাম আর মুড়ি খেতে দিলেন যেন নাগার খিদের তাগিদের চেয়েও নাগাকে খাওয়াবার তাগিদ তার বেশি জোরালো। কণিকা বলল, বেজি এনেছিস আমার? বেজি? নাগা বলল, কিসের বেশি? আনিসনি তো? আর কোনোদিন যদি তোর সঙ্গে কথা বলি তো? আচ্ছা আজ বেশি ধইরা দিব। সন্ধ্যার আগে বাড়ির পিছনের বাঁশবাগানে নাগা বেজি ধরার ফাঁদ পাতে, আর তার ফাঁদ পাতা দেখতে দেখতে কণিকা তাকে খবর শোনায়। বাবা আর কাকার মধ্যে ভীষণ ঝগড়া হয়ে গেছে। বেয়াদবি করার জন্য কাকা খোকাকে ভীষণ মেরেছে। পরশু রাত্রে নদীর পাড় ভেঙে পড়ার ভীষণ শব্দ শুনে না মা ভীষণ অজ্ঞান হয়ে গিয়েছিল। আজও বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বাবা ভীষণ চটে গিয়ে বলেছে কাকাকে আর সম্পত্তি দেখতে দেবে না, নিজে এখানে সব দেখাশোনা করবে। অনেক দিন তারা এখানে থাকতে পাবে। ভীষণ মজা হয়েছে না? এই সব খবর কণিকার বলাটা ভীষণ এলোমেলো হলেও নাগা মোটামুটি বুঝতে পারে যাদববাবু কেন লঞ্চটা অনেক টাকা লোকসান দিয়ে ফেরত দিতে চেয়েছিলেন, তারপর ভীমনার বিপজ্জনক প্রস্তাবে কেন রাজি হয়ে গেছেন। কাকা ভীষণ জুয়া চোর না? বাবাকে ভুলিয়ে আমাদের সব বেচে দিয়ে লঞ্চ জাহাজ কিনেছে। কাল কাকা আমাদের লঞ্চ জাহাজে করে বেড়াতে নিয়ে যাবে, আমাদের সবাইকে। নাগা উঠে দাঁড়ালো। ছোট কাত্তা জুয়াসোর? সন্ধ্যা ঘনিয়ে আসছে। নির্জন বাঁশবনে লম্বা চওড়া ডাকাতের মতো চেহারা নাগার, কিন্তু ভয় পেয়েও ভয় পাওয়ার মেয়ে কণিকা নয়। জুয়া চোরই তো। বাবাকে ভুলিয়ে ও কি করছিস? 2 ঘন্টা ধরে সে বেজি ধরার ফাঁদ তৈরি করেছিল। 2 মিনিটে ভেঙে চুরে দিয়ে একেবারে নাগা গট গট করে চলে গেল। কণিকা কাঁদতে কাঁদতে নালিশ করতে গেল তার বাবার কাছে। নালিশ শুনে মাধববাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, বটে, ডাক তো হারামজাদা বেটাকে। হাঁক শুনে কেবল নাগা নয়, আরো অনেকেই এলো। যাদববাবুও এলেন। কি হইছে? রাগে কাঁপতে কাঁপতে মাধববাবু বললেন, কনুকে বাঁশ বনে ডেকে নিয়ে বেটা গায়ের গয়না ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল। বাঁধ না বেটাকে, বাঁধ। কণিকা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, গয়না নয় বাবা, আমার বেজির ফাঁদ ভেঙে দিয়েছে। কি? বেজির ফাঁদ? মাধববাবু থতমত খেয়ে চুপ করে গেলেন। যাদববাবু বললেন, নাগা আইছস? ওর বেজির ফাঁদ ভাঙছস কেন রে নাগা? নাগা বলল, আর গা আমার বেজির ফাঁদ আমি বানাইছি। ভাঙলি কেন? নাগা চুপ। তখন যাদববাবু একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, তুই যা নাগা। ওকে কিছু বলবে না। যাদববাবু বললেন, কি কমু? হ্যাঁ, কনুরে বেজি ধইরা দিব বইলা নিজেই কষ্ট কইরা ফাঁদ বানাইছিল, নিজেই আবার রাগ কইরা ভাইঙা দিছে। আমাকে কৌনের কি আছে?
মাধববাবু মুখ অন্ধকার করে এক মুহূর্ত চুপ করে রইলেন। কিন্তু বাড়ির তিনি বড় কর্তা, রাগ হলে কারোর উপর ঝাড়তে না পারলে কি আর তার চলে? হঠাৎ তাই কণিকার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে তিনি বললেন, হারামজাদি, চাকর বাকরের সঙ্গে ইয়ার্কি দিতে যাস কেন? যত সব। বলে কোনো দিকে না চেয়ে ঘরে চলে গেলেন। যাদববাবুর মনে হলো চটটা যেন তার গালে লেগেছে। কণিকাকে কাছে টেনে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আরে কাঁদিস না, কোনো কাঁদিস না, আমি তোরে বেজি দিব নে। বেজি পাওয়া যাইব কই, কেউ জানস? পরেশ একধারে দাঁড়িয়েছিল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নকুলের কাছে আছে কর্তা। নকুল মাঝি এক পাশে চুপ করে দাঁড়িয়েছিল। তাকে কাছে ডেকে যাদববাবু বললেন, তোর নাকি বেজি আছে নকইলা? হ্যাঁ, যা দেখি, নিয়ে আয় গিয়া। আধ ঘন্টা পরে নকুল কাঠের বাক্সে রামলক্ষণকে এনে দাওয়ায় নামিয়ে রাখল। কণিকা উচ্ছ্বসিত হয়ে বলল, আমার বেজি, আমার টুসি পুষি। হাত বদলের সঙ্গে সঙ্গে রামলক্ষণের নাম পর্যন্ত বদলে গেল, টুসি এবং পুষি। এদিকে নাগা ভাবছিল, আহা, মেয়েটা অমন করে কাঁদছে, ফাঁতটা না ভাঙলেই হয়তো ভালো হতো। নাগা বুঝতে পারছিল কণিকা নিজে থেকে যাদববাবুকে জুয়াচোর বলেনি, মাধববাবুকে যা বলতে শুনেছিল তাই সে মুখস্থ বলেছে মাত্র। ছেলে মানুষ তো, ওর কি আর বুদ্ধিশুদ্ধি কিছু আছে? অন্ধকার গাঢ় হওয়ার আগেই নাগাতায় ভাঙা বেজি ধরার ফাঁতটা মেরামত করবার জন্য বাঁশবনে চলে গিয়েছিল। মেরামত শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাতে বিশেষ কিছু অসুবিধা হলো না নাগার। আকাশে মস্ত একটা চাঁদ উঠেছিল। সোজাসুজি জ্যোৎস্না এসে না পড়লেও ডোবার জলে প্রতিফলিত হয়ে যথেষ্ট আলো পড়ছিল। সাপের ভয় এখানে নেই, বেজিদের আস্থানার কাছে সাপ থাকে না। খবরটা দিয়ে কণিকার সঙ্গে ভাব করতে গিয়ে সে জানতে পারল কণিকা তার বেজিও চায় না আর তার সঙ্গে ভাব করতেও চায় না। রূপার রামলক্ষণ না? হ্যাঁ, কাকা 6 টাকা দিয়ে নকুলের কাছ থেকে কিনে দিয়েছে। কণিকা সগর্বে নাগার দিকে তাকায়। নাগা তো জব্দ হয়ে গেছেই। এবার তার মনে আরো খানিকটা কষ্ট দেওয়ার জন্য বলল, তোর সঙ্গে কথা বলতে বাবা বারণ করেছে। ভালো চাস তো পালা এখান থেকে। চাকর হয়ে তুই আমার সঙ্গে ইয়ার্কি দিস? নাগা তখন গেল নকুল মাঝির বাড়িতে। দাওয়ায় একটা ডিবরি জ্বলছে। রূপা উপুড় হয়ে পড়ে আছে আর তার মাথার কাছে বসে আছে তার মা। নাগার গলার আওয়াজে রূপা মুখ তুলে তাকালো। ইতিমধ্যে কেঁদে কেঁদে সে তার চোখটা ফুলিয়ে ফেলেছে। নাগা ডাকল, রূপা, রূপা। রূপা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমার রামলক্ষণটা নিয়ে গেছে নাগা দাদা, আমার রামলক্ষণটা আয়না দাও। রূপার মা বলল, দেখছস নাগা মাইয়ার কাণ্ড, মাইয়ার যেন পোলা কাইড়া নিচ্ছে। বলে রূপার মা রান্নাঘরে চলে গেল। মেয়েকে সামলাতে গিয়ে এতক্ষণ রান্নার দিকে সে তাকাতেই পারেনি। দুটো বেজির জন্য মানুষের এত কষ্ট হয়? নাগা অভিভূত হয়ে বসে থাকে। এত বড় অন্যায়টা যাদববাবু কি করে করলেন? ভাইজির শখ মেটাবার জন্য আর একটা মেয়েকে এমনভাবে কাঁদালেন। নাগা জানে রূপার মনে কষ্ট হবে জানলে যাদববাবু কখনো তার পোষা বেজে দুটো নিতেন না। তবু যাদববাবুর উপর তার বড় রাগ হয়। মানুষের মনে কিসে ব্যথা লাগে কিসে ব্যথা লাগে না সেটাও তো হিসেব করে চলা উচিত মানুষের, নয় কি? রূপা শোন, ওটা বয়, কদিন বাদে তোর রামলক্ষণের আয়না দিতে পারুম সন্দেহ করি। রূপা তৎক্ষণাৎ উঠে বসল। না, আইজ আয়না দেও। আজ আনা সম্ভব নয়। কণিকা মরে গেলেও আজ রামলক্ষণকে হাতছাড়া করবে না। কণিকার স্বভাব নাগা যতটুকু বুঝেছে তাতে এটুকু আশা করা যায় যে কদিন পরে বেজি পোষার আশা হয়তো তার মিটে যাবে। তখন হয়তো রামলক্ষণকে ফিরিয়ে আনা গেলেও যেতে পারে। আইজ না, কদিন বাদে আনু। আজ তুই এইটা নে। রূপা মাথা নেড়ে বলল, না, গাল দিব তো। গাল দিব না, নে। আর শোন, তরে আমি বিয়া করুম রূপা। শুনে জল ভরা চোখ মেলে রূপা অবাক হয়ে নাগার দিকে চেয়ে থাকে।
নোয়াখালীর দিকে লঞ্চ যখন চলছে, নাগা যাদববাবুকে বলল, কর্তা, আপনার আংটি ওই নকুলের মাইয়ারে দিয়া দিছি। তুই দেখি মস্ত দাতা হইছস নাগা। হ্যাঁ, রামলক্ষণের লাইগা, আর সেই যে বেজি না, সেই দুটা লাইগা মায়াটা কাইন্দা মইরা যাইতেছিল, তাই দিছি। পোলার মতো মানুষ করছিল, মনে বড় লাগছে মায়াটার। যাদববাবু গম্ভীর হয়ে গেলেন। আমি জানতাম না নাগা। নকুইলা কিছু কয় নাই? হ্যাঁ, ফিরা গিয়া ফিরাইয়া দিমু, হইছে? রূপার মনে কষ্ট দেওয়ার জন্য যাদববাবুর উপর রাগ করে নাগার মনে কদিন যে কষ্ট হয়েছিল, এতক্ষণে সেটা মিটে গেল। খুশি হয়ে সে দেখতে গেল ভীমনার জাহাজ চালানো। ভীমনা ভেবেছিল জলকন্যার বিপজ্জনক অভিযানের জন্য না জানি কত আয়োজনের দরকার হবে। আয়োজনের অভাব দেখে সে একটু ক্ষুণ্ণ হয়ে গেল। যাবার পথে খালাসিদের মধ্যে 3 জনকে বিদায় দিয়ে ভীমনা নতুন 3 জন লোককে বহাল করল। ব্যাস, যে ব্যাপারের কথা ভাবলে ভীমনা রক্ত চঞ্চল হয়ে ওঠে, তার সব ব্যবস্থা শেষ। 3 জন লোককে বদল করার পর লঞ্চে নাকি নাগা আর যাদববাবু ছাড়া একজনও রইল না। ভীমনার সঙ্গে যাদের অনেক দিনের ঘনিষ্ঠতা নেই। ভীমনা বলল, ওনারাই বিপদ ঘটান কর্তা, কথা ফাঁস কইরা দেন। সকলে যে ইচ্ছা কইরা করে তা নয়। বোকার লাখান গল্প করে 10 জনের কাছে, শেষে সে কথা পুলিশের কানে যায়। জানা মাইন্ডসেটে রাখা ভালো, রুলের গুঁতোয় অগ মুখ খুলব না। চাঁদপুর ছাড়িয়ে নোয়াখালীর উপকূল ঘেঁষে যখন লঞ্চ চলে, এদিকে নারকেল গাছে আচ্ছন্ন তীরভূমি আর অন্যদিকে তীরহীন জলরাশির দিকে তাকিয়ে নাগা ভাবে, এই কি সমুদ্র? কিন্তু নাগা জানে এ সমুদ্র নয়, এ শুধু মেঘনা নদীর মোহনা। উপকূলের মায়া ত্যাগ করে পথ সংক্ষেপ করার জন্য ভীমনা যখন সন্দ্বীপের গা ঘেঁষে লাইনে চট্টগ্রাম বন্দরের দিকে লঞ্চ চালায়, জল ছাড়া কোনো দিক যখন আর কিছুই থাকে না, তখন নাগার মনে হয় এই কি সমুদ্র? কিন্তু মনে মনে সে জানে এও সমুদ্র নয়, এ শুধু সন্দ্বীপ আর চট্টগ্রামের মধ্যে কয়েক মাইল চওড়া সমুদ্রের নকল করা ঢেউতলা ছেলে খেলার মাতোয়ারা বিরাট এক খাল মাত্র। সমুদ্র চায় নাগার, আসল সমুদ্র। দিনের পর দিন জাহাজ চালিয়েও কোনো দিকে যার ডাঙা পাওয়া যাবে না। বিকেলের দিকে জলকন্যা চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলল। সন্ধ্যার পর 4 জন লোককে সঙ্গে নিয়ে সেই ফিরিঙ্গি সাহেবটি আবারও এলো। ভীমনা এখন জানতে পেরেছে তার নাম ডেনিস। ডেনিসের সঙ্গে যে 3টি লোক এলো, তাদের চেহারা, চালচলন, কথা আর চোখের দৃষ্টি দেখে নাগা গভীর বিতৃষ্ণা বোধ করতে লাগলো। ভীমনার কাছে সে শুনতে পেল এরা 3 জনেই পুলিশের কাছে এত প্রিয় যে দেখা মাত্র আদর করে গাড়দে পুড়ে দেয়। কিছুক্ষণ পরেই জলকন্যা পাড়ে জমায় দক্ষিণ দিকে। বন্দরের আলো ঝাপসা হতে হতে একেবারে মিলিয়ে যায়, আর প্রবল উত্তেজনার মধ্যেও মৃদু জ্যোৎস্নার বাড়তি রহস্যে ঢাকা সমুদ্রের দিকে চেয়ে নাগা একটু বিষাদ অনুভব করে। এও তার সমুদ্র নয়। বঙ্গোপসাগর অতিক্রম করে সে যদি ভারত মহাসাগরে গিয়ে পড়ে, তখন সে ভুলতে পারবে না, যত দূরেই হোক বেলাভূমি থেকে এই সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়েছে। এ জলরাশি অসীম নয়। হুইল ধরে সোজা সামনের দিকে তাকিয়ে ভীমনা বলল, খাসা লঞ্চ একখান, বাইর সাগরে পাড়ি দিয়া বিলাদ নিয়ে যাইতে পারি। ফিরিঙ্গি সাহেবটি পাশে দাঁড়িয়েছিল। নাগা এখন জানতে পেরেছে তার নাম ডেনিস। সে হেসে বলল, বাইরের সাগরে কাজ নাই, তুমি বরং ভেতরের সাগরেই চলো। আর বিশেষ কোনো দিকে যাচ্ছে না, কয়েক মাইল পরিধিতে চক্র দিয়ে পাক খাচ্ছে। কিন্তু জাহাজ কই? কোনো দিকে তো জাহাজের চিহ্ন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ থেকে নাগার মনে একটা জোরালো সংশয় জেগেছে। এই সমুদ্রের মধ্যে জাহাজ আর লঞ্চ পরস্পরকে খুঁজে পাবে কি করে? তীরের কাছাকাছি জায়গায় মানুষ আগে থেকে ঠিক করে রাখতে পারে, অমুক দিন অমুক সময় ঘাটের কাছে একত্রিত হব। কিন্তু এখানে নির্দিষ্ট চিহ্ন কোথায়? এখানেও যেমন ঢেউ, 10 মাইল 20 মাইল দূরেও তেমনই ঢেউ। আধ ঘন্টা পরেও জাহাজ দেখতে না পেয়ে নাগা সন্দেহটা প্রকাশ করে ফেলে। ভীমনা একটু হেসে বলল,
হিসেবের করি কি বাগে খাই রে ভাই। লাইট হাউসের আলো আছে, কম্পাস আছে, চার্ট আছে, ভুল হইব কেন? ভুল হবে না কেন তাও কি নাগা জানে? যে বলবে ভুল হবে কেন? জাহাজের আবির্ভাবের প্রত্যাশায় সে মিনিট গুনতে থাকে এবং হঠাৎ ভীমনাকে একদিকে আলোর সংকেত পাঠাতে দেখে সেদিকে চেয়ে দেখতে পায় একটি আলোক বিন্দু। জাহাজকে ভালো করে দেখবার স্বাদ কিন্তু নাগার মেটে না। কাছে না এসে জাহাজ দাঁড়িয়ে থাকে খানিক তফাতে, শুধু আলো আর ঝাপসা চেহারাটাই চোখে পড়ে। কাছে যাইবা না? না। জাহাজ থেকে মাল নিয়ে এলো একটি বোট। ওয়াটারপ্রুফ সিটে মোড়া চ্যাপ্টা বাক্সের আকারে মালগুলি ক্ষিপ্র গতিতে লঞ্চে তুলে নেওয়া মাত্র বোটটি ফিরে গেল। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি ধারালো ছুরি বার করে ডেনিস একটি পুরলির উপরে খানিকটা আবরণ ছিঁড়ে ফেলল। ভেতরে সে কি দেখল সেই জানে। সোজা হয়ে দাঁড়িয়ে ভীমনার দিকে চেয়ে মাথা হেলিয়ে বলল, ঠিক আছে। ঠিক আছে। তারপর ভীমনা হুকুম দেওয়া মাত্র 5 মিনিটের মধ্যে পুডলিগুলি নিয়ে লঞ্চের গুদামে চলে গেল। কিছুক্ষণ পর সেই বোটে এলো 4টি লম্বাটে কাঠের বাক্স। 5 জন অজানা দেশের লোক, 3 জন জাপানি আর 1 জন জাহাজের অফিসার। লঞ্চে ওঠা মাত্রই ওই 8 জন লোককে ভীমনা ভেড়ার পালের মতো একটি কেবিনে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা দিয়ে চাবি বন্ধ করে দিল। অফিসারটি জাপানি, বেঁটে এবং রোগা। মুখের ভারিক্কি ও নিষ্ঠুর অমায়িক ভাবের সঙ্গ ছাড়া অফিসারের পোশাকটি একেবারে মানায়নি। ডেনিস পরিচয় করিয়ে দিতে সে সোনা বাঁধানো 2টি দাঁত বার করে হেসে যাদববাবুর হাত ধরে নেড়ে দিল এবং ডেনিস যতক্ষণ কাঠের বাক্সগুলির ঢাকনা খুলে ভেতরের জিনিস পরীক্ষা করে দেখতে লাগলো, ততক্ষণ ভাঙা ভাঙা ইংরেজিতে যাদববাবুর সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলো যেন জগৎ সংসারে কোনো দিকেই তার দৃষ্টি নেই। বাক্সগুলি পরীক্ষা করে দেখে ডেনিস সোজা হয়ে দাঁড়িয়ে বলল, অল রাইট। পকেট থেকে একতারা নোট বার করে ডেনিস তার হাতে গুঁজে দিল। ক্ষিপ্র হস্তে তাস ভাজার মতো নোটগুলি একবার গুনে নিয়ে সেগুলি নিজের পকেটে চালান করে দিল এবং সোনার দাঁত দেখানো মিষ্টি ভদ্রতার সঙ্গে বিদায় নিয়ে 2 মিনিটের মধ্যে উঠে গিয়ে বসল নিজের বোটে। আর সেই 2 মিনিটের মধ্যে জলকন্যা মুখ ফিরিয়ে বন্দরের দিকে রওনা হলো। মিনিটে মিনিটে বাড়তে লাগলো তার গতিবেগ। রোমাঞ্চকর অভিযানের 1 অধ্যায় শেষ হলো। কিন্তু কি শেষ হলো আর কি আরম্ভ হলো ভাববার অবসর কিন্তু নাগার ছিল না। তার মনে তখনও অন্য চিন্তা পাক খাচ্ছে। মালের পরিমাণ দেখে সে অবাক হয়ে গেছে। কোথায় সে ভেবেছিল রাশি রাশি মাল বোঝাই নিয়ে লঞ্চ তাদের ডুবুডুবু হয়ে যাবে, আর সমস্ত মাল এলো একটি বোটে। আসল মাল কি তবে ওই কয়েকজন জীবন্ত মানুষ? ওদের নেবার জন্য তারা এসেছে? অন্য যা কিছু নেওয়া হয়েছে সেগুলো শুধু বাড়তে কিছু? নাগা ধীরে ধীরে ভীমনার কাছে গিয়ে দাঁড়ালো। তার অনেকগুলি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের জবাব শুনে নাগা থ বনে গেল। প্রায় 30,000 টাকা। ওই সামান্য কয়েকটি জিনিসের দাম প্রায় 30,000 টাকা। ভিতরে কি আছে? সিল্ক আছে আর আরও কত কি আছে আমার ঠিক জানা নাই। নাগা একটু ভাবল। লোকগুলি কে? যাইব কই? লোকগুলি খুব সম্ভবত চোর, ডাকাত, খুনি অথবা রাজনৈতিক অপরাধী। বসবাস করার জন্য এদেশে পালিয়ে এসেছে। এমনি তো দেশে ঢুকতে পেত না, তাই অনেক টাকা দিয়ে এভাবে চুপি চুপি ঢুকছে। কে কোথায় যাবে তা কে জানে, হয়তো বড় বড় শহরে গিয়ে ভিড়ের মধ্যে মিশে যাবে। নাগা ক্রমাগত প্রশ্ন করে চলে। ভীমনাও ধৈর্য ধরে জবাব দিয়ে যায়। মনে হয় জবাব দিতে যেন তার ভালোই লাগছে। ঘুমে নাগার চোখ জুড়িয়ে আসে বলে জবাবগুলি তার বড় গোলমেলে মনে হতে থাকে। শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা ভালো করে বোঝবার চেষ্টা করবে ভেবে প্রশ্ন করা স্থগিত রেখে গিয়ে শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ে। শেষ রাত্রে বন্দরের ডেনিস ও তার 3 জন সঙ্গীকে নামিয়ে দিয়ে জলকন্যা যখন আবার যাত্রা শুরু করে তখন সে অচেতন হয়ে ঘুমাচ্ছে। ঘুম ভাঙার পর পুলিশের কথা মনে পড়ায় তার কৌতূহলটা চাপা পড়ে যায়। কিন্তু মোহনা থেকে লঞ্চ নদীতে প্রবেশ করে।
গ্রাম, শহর আর স্টিমার ঘাট অতিক্রম করে চলতে থাকে সে। রাত্রির অন্ধকারে পূর্ববঙ্গের সবচেয়ে বড় শহরে সেই চিনামেন্টের গুদামে বেআইনি মাল আর বাড়িতে বেআইনি মানুষগুলো চালান হয়ে যায়। পুলিশ একটু সন্দেহের দৃষ্টিতে লঞ্চের দিকে তাকায় না। করমতলার জমিদার তার শখের জলকন্যা নিয়ে বেড়াতে বেরিয়েছেন, তাকে সন্দেহ করবার কি আছে? যাদববাবু বললে, তারপর কি ভীমনা? ভীমনা জবাব দিলে, তারপর কত কি আছে কর্তা, ভাবেন কেন? তলে তলে কত ব্যবসা চলে তার কি হিসেব আছে? কথা যে তার মিথ্যে নয়, ধীরে ধীরে তার প্রমাণ পাওয়া যেতে লাগলো। ভীমনার মারফত এর কাছ থেকে ওর কাছ থেকে নানা রকম কাজ আসতে লাগলো। ভীমনার ছোট বড় নানা রকম কাজের চুক্তিতে জলকন্যা যাতায়াত করতে লাগলো এখানে ওখানে, আর পয়সা আসতে লাগলো হু হু করে। মাসখানেকের মধ্যে ডেনিসের কাছ থেকে আর একবার ডাক এলো। চাঁদপুর থেকে ছোট বড় কয়েক বাক্স কমলালেবু নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় বিলি করতে হবে। খান দশেক অর্ধেক ছেঁড়া 5 টাকার নোট ডেনিস যাদববাবুর হাতে দিল। এক এক জায়গায় এক একখানা নোটের বাকি অর্ধেক দেখিয়ে লোককে কমলালেবুর বাক্সটির ডেলিভারি দিতে হবে। প্রত্যেকটি বাক্সে নম্বর দেওয়া ছিল, জায়গার নাম, লোকের নাম এবং কে কত নম্বর বাক্স নেবে তার একটি লিস্টও যাদববাবুর হাতে দিল। ঘুরে ঘুরে সবগুলি বাক্স ডেলিভারি দিতে সময় লেগে গেল প্রায় 2 দিন। শেষ দিন শেষ নামটি দেওয়ার সময় বাইরে থেকে বেশ বোঝা গেল ভিতরের কমলালেবুগুলি একটু খারাপ হয়ে গেছে। বাক্সগুলির মধ্যে সত্যিই কমলালেবু ছিল, তবে প্রত্যেকটি বাক্সের ভিতরের মাঝখানে কতকগুলি কমলালেবুর মধ্যে গোঁজা ছিল কোকেন ভরা ছোট বড় লোহার টিউব। এমনভাবে নানা দিক দিয়ে টাকা আসতে লাগলো, কিন্তু যাদববাবুর সুখী হওয়ার লক্ষণ দেখা গেল না। কমলালেবু বিলি করার পর তিনি বললেন, ভালো লাগে না নাগা, কি বিশ্রী কাম। নাগা চুপ করে রইল। টাকার জন্যই যাদববাবু লঞ্চটিকে এসব কাজে ব্যবহার করেছেন বটে, কিন্তু নাগা জানে প্রথমবার সমুদ্রের মধ্যে এগিয়ে গিয়ে সমুদ্রগামী জাহাজ থেকে মাল আনার বদলে যদি কোকেন বিলি করার কাজে প্রস্তাব আসত, আরও 10 গুণ টাকা বেশি দিলেও যাদববাবু রাজি হতেন না। দুঃসাহসিক জীবনযাপনের উত্তেজনা কেটে যাওয়ার পর এসব কাজের নোংরা দিকটা যতটা স্পষ্ট হচ্ছে, ততই তার বিতৃষ্ণা বেড়ে যাচ্ছে। একদিন রাত প্রায় 11টার সময় সদরের ঘাটে লঞ্চ সবে এসে নোঙর ফেলেছে। হন্তদন্ত হয়ে নিতাই সাহা এসে হাজির। সিদ্ধিবাদা চালান দেওয়ার ব্যাপারে পুলিশ অনেক চেষ্টা করেও নিতাই সাহাকে জড়াতে পারেনি। সে বসে থাকে তার গদিতে। গুদামে হরদম মাল আসছে আর যাচ্ছে। সে কি প্রত্যেকটা মাল খুলে খুলে দেখতে যাবে কোনটার মধ্যে সিদ্ধিবাদা লুকানো আছে? চালানপত্র দেখাশোনার ভার যে কর্মচারীর হাতে, সে কিছু জানলেও জানতে পারে এ ব্যাপারে, তবে নিতাই সাহা কিছু জানে না। কর্মচারীটি স্বীকার করেছে কুবুদ্ধি একমাত্র তার। মনিবকে না জানিয়ে সে ফাঁকতালে কিছু রোজগার করার চেষ্টা করছিল। এটা কর্মচারীটির উদারতা নয়। জরিমানা হলে নিতাই সাহা দেবে, আর সিদ্ধিবাদা চালান দেওয়ার জন্য নেহাত যদি জেল হয়, সেটা মাত্র কিছু দিনের। চাকরিটা তো বজায় থাকবে নিতাই সাহার কাছে। এমন সময় নিতাই সাহার আবির্ভাবে যাদববাবু একটু আশ্চর্য হয়ে বললেন, ব্যাপার কি শামশাই? নিতাই সাহার বক্তব্য শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর একটু ঝাঁঝালো সুরেই বললেন, আমার এই শখের লঞ্চ আপনার কোন কামে লাগবো শামশাই? নিতাই সাহা কাতর হয়ে বললেন, আমারে বাঁচান যাদববাবু। ভীমনাকে দেখিয়ে যাদববাবু কেবিনে চলে গেলেন। 5 মিনিটের মধ্যে কথাবার্তা শেষ করে যাদববাবুর অনুমতি নিয়ে এসে ভীমনা নোঙর তলার হুকুম দিল। অল্পক্ষণের মধ্যে জলকন্যা উজান ঠেলে চলতে আরম্ভ করল, যত জোরে চলা সম্ভব। তবু ভীমনার কাছে দাঁড়িয়ে হাত কচলাতে কচলাতে নিতাই সাহা বারবার বলতে লাগলো, আর একটু জোরে চালাও দাদা, কল খারাপ বলে আমি দিমু। মাইল 15 গিয়ে নির্জন তীর ঘেঁষে লঞ্চটি থামল। ডিঙিতে চেপে ডাঙায় উঠে নিতাই সাহা ভুঁড়ি নিয়েই ছুটতে আরম্ভ করলো গ্রামের দিকে। সঙ্গে গেল লঞ্চের 2 জন জোয়ান খালাসি। ঘণ্টাখানেক পরে খালাসিদের মাথায় একটা ট্রাঙ্ক চাপিয়ে নিতাই সাহা ফিরে এলো। লঞ্চে উঠে ধপাস করে ডেকে বসে পড়ল। সজোরে একটা নিঃশ্বাস ফেলল। মনে হলো এতক্ষণ পরে যেন তার প্রাণ এসেছে। লঞ্চ আবার ফিরে চলল শহরের দিকে।
মাঝপথে নদীর অপর তীরে এক গ্রামের কাছে লঞ্চ থামিয়ে ট্রাঙ্কটি নিয়ে নিতাই সাহা নেমে গেল। কোথায় সে ট্রাঙ্কটি রেখে এলো সেই জানে। খালি হাতে ফিরে এসে ডেকে ধপাস করে বসে পড়ল না বটে, কিন্তু আরও জোরে একটা নিঃশ্বাস ফেলে কোঁচার খুঁটে কপালের ঘাম মুছতে লাগল। শহরে পৌঁছে সে নেমে গেল। কিছুদিন আগে একটা ডাকাতি হয়ে গিয়েছিল, 10-12 হাজার টাকার জড়োয়া গয়না। শেষ রাত্রে পুলিশ একসঙ্গে নিতাই সাহার গ্রামের বাড়িতে হানা দিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল। গয়না বোঝায় ট্রাঙ্কটির সন্ধান পাওয়া গেল না। বিকেলে নিতাই সাহা এলো, একগাল হেসে বলল, আচ্ছা যাদববাবু, কত দিব? তা 300ই দি। যাদববাবু বললেন, ভীমনার লগে যা ঠিক হয়েছিল দেন। ভীমনা বলল, কিন্তু আপনি যে 500 দিবেন কইছিলেন। নিতাই সাহা বলল, তা কইছিলাম বটে, তবে কি জানেন যাদববাবু, কতটুকুই বা আর পথ গেছেন আইছেন। গরিব মানুষ আমি আর কি। ভীমনা মাথা নেড়ে বলল, আমরা যে আরো গরিব। তখন 500 টাকা যাদববাবুর হাতে দিয়ে নিতাই সাহা বিদায় নিল। 15 মাইল যাতায়াতের জন্য 500 টাকা। টাকাটা নাড়াচাড়া করতে করতে যাদববাবু আনমনে বললেন, সোরাই মাল। ভীমনা মৃদু স্বরে বলল, তা যদি কোন কর্তা। যাদববাবু সজোরে মাথা নেড়ে বললেন, না ভীমটা, আমি কিছুই কই না। শুরু যখন করছি সম্পত্তি সারানের টাকা তুইলা ভালো মন্দ পাপ পুণ্যের হিসাব করুম, তার আগে না। তখন খুশি লয় হয় দরিয়ায় ডালি দিবু লঞ্চেরে, নয় বেইসা দিবু কানা করি নিয়া। ভীমনা বলল, এই কাম পাপ না কর্তা। মাইন ছেড়ে যদি কষ্ট দেন তারে কয় পাপ। আপনি কষ্ট দিয়েছেন কারে? জড়োয়া গয়না গেলে কেউ না খাইয়া মরে না। সোনা আর পাথরের বাঁধা মালিক কি কেউ আছে যে কইলেন চোরাই মাল? গরিবের পয়সা নিয়ে একজনে কিনা মালিক হয়, গায়ের জোরে কায়রা নিয়ে আরেকজনে মালিক হয়, আর দেয়ালে শীত কাইটা আরেকজনে। ভীমনা হঠাৎ থেমে গেল, তারপর বলল, চলেন কর্তা, বাড়ি গিয়ে কয়দিন বিশ্রাম করি। নাগাভাবে যাদববাবু যা বলেছিলেন তা মিথ্যে নয়। ন্যায় অন্যায় পাপ পুণ্য সম্বন্ধে ভীমনার মতামত যেমনই হোক, লোকটার জ্ঞান বুদ্ধি আছে। এবার তারা অনেকদিন পর করমতলায় ফিরল। নাগা ভাবছিল রূপা কি মাঝে মাঝে তার কথা ভেবেছে। তাকে দেখে রূপা কি খুশি হবে? রামলক্ষণকে ফিরিয়ে দেওয়ার হুকুম দিয়ে যাদববাবু অনেক আগেই বাড়িতে চিঠি দিয়েছেন। রামলক্ষণকে ফিরে পেয়ে নিশ্চয়ই রূপার মুখে হাসি ফুটেছে। মনে মনে সে কৃতজ্ঞ হয়েছে তার কাছে। বাড়িতে পৌঁছে উঠোনের এক কোণে রামলক্ষণের খাঁচাটি পড়ে আছে দেখে নাগা চমকে গেল। রামলক্ষণকে তবে কি ফিরিয়ে দেওয়া হয়নি? কিন্তু খাঁচা তো শূন্য। রামলক্ষণ গেল কোথায়? ভাবতে ভাবতে কণিকা এসে দাঁড়ালো, গম্ভীর মুখে বলল, বেজি দুটো মরে গেছে নাগা। রামলক্ষণ মরে গেছে। রূপা তো ফিরে পায়নি তার রামলক্ষণকে। কোনোদিন যে ফিরে পাবে সে ভরসাও আর নেই। নাগার মাথা ঘুরে যায়। কি করে মরল রামলক্ষণ? কি করে মরল কণিকা তার কি জানে। এত সে যত্ন করছিল বেজে দুটোকে, কত রকম খাবার খেতে দিচ্ছিল, তবু ব্যাটারা মরে গেল। ফিরিয়ে দেওয়ার জন্য কাকার চিঠি পাওয়ার পর দেব দেব করে কদিন দেরি করে ফেলেছিল কণিকা। তারপর একদিন সকালে উঠে দেখে কি রামলক্ষণ দুজনেই মরে কাঠ হয়ে পড়ে আছে। আমাকে কিন্তু একটা বেজি ধরে এনে দিতে হবে নাগা। তোমার এক কসু পয়রা ধইরা নিব। রামলক্ষণের মারলা তুমি, তোমার মুখ দেখলে পাপ হয়। বাড়িতে পা দিয়েই কণিকার সঙ্গে আবার কলহ হয়ে গেল। কিন্তু সেজন্য নাগার মনে আর দুঃখ নেই। এসব শহরে মেয়েকে দূর থেকে নমস্কার করাই ভালো। সমস্ত সকালটা নাগা গুম খেয়ে রইল। নকুল মাঝির বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল বটে, কিন্তু গিয়ে রূপাকে মুখ দেখাবে কি করে? রূপাকে সে কথা দিয়েছিল রামলক্ষণকে ফিরিয়ে এনে দেবে। দুপুরবেলা নাগা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাগদিপাড়ায় গিয়ে ঘরে ঘরে জিজ্ঞেস করলো, বেজি আছে? তোমাদের বাড়ি বেজি আছে? না, কারোর ঘরেই বেজি নেই। বেশ, আজ নেই তো নেই, কাল সকালে থাকবো কি? একটা বেজির জন্য 1 টাকা দাম দিলে।
অনেকগুলো ছেলেবুড়োকে বেজি ধরবার চেষ্টায় উৎসাহী করে নাগা বাড়ি ফিরে এলো। 3টি ফাঁদ বানিয়ে সন্ধ্যার সময় পেতে এলো বাঁশ বনে। কণিকা দেখে খুশি হয়ে ভাবল, আমার কথা না শুনে যাবে কোথায়? কিন্তু নাগা নাকি তার উপর চোটপাট করছিল। তাই মনে মনে খুশি হলেও নাগার সাথে যেচে কথা বলবার কোনো চেষ্টাই সে করল না। ভাব যদি করতে চায়, নাগা এসে ভাব করুক, তার কিসের দায় পড়েছে চাকরের সঙ্গে যেচে ভাব করতে। সকালে দেখা গেল একটি ফাঁদে একটি বাচ্চা বেজি ধরা পড়েছে। নাগার মনটা খারাপ হয়ে গেল। বাচ্চা বেজি দিয়ে সে কি করবে? রূপা তো দেখা মাত্রই টের পেয়ে যাবে এ তার রামও নয়, লক্ষণও নয়। তবুও নতুন করে পোষ মানাবার জন্য বাচ্চা বেজি পেলেও হয়তো রূপা একটু খুশি হবে। পোষ মানাবার জন্য? কি সর্বনাশ! এ কথাটা তো তার খেয়ালই হয়নি। রামলক্ষণের মতো দুটো বেজি নিয়ে গেলে রূপা হয়তো চেহারা দেখে তফাৎ বুঝতে পারবে না, কিন্তু পোষা বেজি আর বুনো বেজির তফাৎ ধরতে তার সময় লাগবে কতক্ষণ? নাগা হতাশ হয়ে বাগদি পাড়ায় গেল। উপায় যখন নেই, বুনো বেজি যদি পাওয়া যায় তাই নিয়ে যেতে হবে রূপার কাছে। এসব ভাবতে ভাবতে বাগদিপাড়ায় গিয়ে তো নাগার চক্ষু স্থির। 11টি বেজি ধরে 7 জন তার অপেক্ষা করছে। 2টির বেশি বেজি দরকার নেই শুনে সে বেচারিরা বড়ই দমে গেল। বেছে বেছে রামলক্ষণের মতো 2টো বেজি কিনে নাগা ফিরে গেল বাড়িতে। দেখে আরো খুশি হয়ে কণিকা বলল, বেজির পর বেজি আনা হচ্ছে আমার রাগ ভাঙাতে, কিন্তু যতই করো বাপু, নিজে এসে কথা না বললে আমিও কথা বলছি না। কিন্তু তাকে দেওয়ার বদলে রামলক্ষণের বাক্সে পুরে বাক্সশুদ্ধ বেজি 2টি নিয়ে নাগা চলে যাচ্ছে দেখে কণিকার চুপ করে থাকতে পারল না। রূপাকে দিমু, যার রাম লক্ষণরে খুন করছ তারে। বেজি দেখে রূপা বলল, কি আমার রাম লক্ষণ মইরা গেছে? নাগার মুখ দিয়ে কথা বেরোল না। কি বোকাই সে ছিল! রামলক্ষণের জায়গায় অন্য বেজি দিলে রূপা জানতে পারবে কিনা এই কথাটাই সে এতক্ষণ ভেবেছে। রামলক্ষণের মরার খবরটা যে রূপা আগেই পেয়েছে সেটা একবারও তার মনে হয়নি। বুঝবি বইলা আনছি রূপা। কত বুদ্ধি! বুড়ো বেজি পোষ মানে? একটা বাচ্চা আছে, আনুম। আনো। কিন্তু রূপার বিশেষ উৎসাহ দেখা যায় না। বেজি পোষার স্বাদ যেন তার মিটে গেছে। এখন মন গিয়েছে অন্যদিকে। বর্ষা আবার আইছিল। হ্যাঁ। রূপা ধীরে ধীরে মুখ তোলে। আমার ভয় লাগে, বড় মতলব বাস লোকটা কি সব কইয়া যেন বাবার লগে ভাব কইরা গেছে। নাগা চিন্তিত হয়ে বলে, কি করণ যায় ক দেখি রূপা। বাবারে কও। কি কমু? রূপা লজ্জার সঙ্গে একটু হাসে। সেই কথা কইবা যা আমারে কইছিলা। কিন্তু আজ কি নকুলকে বলা চলে রূপাকে সে বিয়ে করবে? বলতে কোনো বাধা নেই, তবু নাগা কেমন একটা বাধা অনুভব করে। সমুদ্র যখন সে চোখে দেখেনি, সমুদ্রযাত্রার অনুপযোগী লঞ্চে সমুদ্রের ঢেউয়ের তালে তালে ওঠানামা করেনি, তখন রামলক্ষণের শোকে রূপাকে কাতর দেখে অনায়াসে যা বলা গিয়েছিল, একটুখানি স্বাদ পেয়েই সমুদ্রের টান যখন তার মধ্যে দুরন্ত হয়ে উঠেছে, তখন কি আর সহজে রূপার বাবাকে বলে কথাটা পাকা করে ফেলা যায়? রূপা খুব ভালো মেয়ে, রূপাকে তার ভালো লাগে, কিন্তু রক্ত মাংসের একটা মেয়ের জন্য কি সমুদ্রকে ছেটে ফেলা যায় জীবন থেকে? সে সমুদ্রের এক প্রান্তের আনাচে কানাচে পর্যন্ত পাড়ি দিলে রোমাঞ্চকর উল্লাসের সঙ্গে মনে হয় এই সমুদ্রই হাজার হাজার মাইল দূরে অজানা অচেনা রহস্যময় দেশের প্রান্ত স্পর্শ করে আছে। সমুদ্রের বুকে সেদিন সমুদ্র অসীমানা বলে যে বিষাদ অনুভব করেছিল, নাগার মন থেকে তা মুছে গেছে। যে অসীমতা সমুদ্রের আছে বলে সে জানে, তার পক্ষে তাই যথেষ্টরও বেশি। সমুদ্রগামী জাহাজ, লাইট হাউসের আলোর মতো সংকেত, নতুন নতুন বন্দর, দেশ বিদেশের মানুষ, এইসব বৈচিত্র্য ভরা অসীমতা। এদিকে পরেশ নকুলকে রাজি করে রূপাকে বিয়ে করে ফেলবে ভাবলেও নাগার রক্ত গরম হয়ে ওঠে। শুধু পরেশ কেন, সে ছাড়া অন্য কেউ রূপাকে বিয়ে করবে সে কথা ভাবতেও পারে না। অনেক বেলায় নাগা বাড়ি ফিরল। নাগাকে দেখে যাদববাবুর স্ত্রী ধমক দিয়ে বললেন, নাওন নাই, খাওন নাই, কই থাকোস সারাদিন? ওনারে দেখছস? না ছোট মা,
আর পারি না, কোন ভোরে না খাইয়া গেছে। বলতে বলতে যাদববাবু এসে দাঁড়ালেন। অপরাধীর মতো বললেন, ঘোষালগো বিবাদ নিয়া আটকাইয়া গেছিলাম, এই সান কইরা আইলাম বইলা এক দণ্ড লাগে না। ছোট মা বললেন, জামা খুইলা বসো ঘরে গিয়া, ঠান্ডা হইয়া চান কইর। নাগা ভাবছিল ছোট মা যেরকম রেগে আছেন, যাদববাবুকে না জানি কত কড়া কথা শুনিয়ে দেবেন। তার বদলে ঘরে গিয়ে পাখার বাতাস দিয়ে তিনি ঘরমাক্ত যাদববাবুর শরীরকে স্নানের জন্য শীতল করতে বসলেন। সেদিন দুপুরে দারুণ গুমোট হলো। রোদে ঝাঁঝা করছে, একটু বাতাস নেই, ভাবসা গরমে মানুষ যেন সিদ্ধ হয়ে যাচ্ছে। আমবাগানের দিকে একটা চোখ গেলেও পাখির কিছু গ্রাহ্য নেই। কাল সন্ধ্যায় আমবাগানে নাগা প্রথম তার ডাক শুনেছিল। এখন সেখানেই তীক্ষ্ণ মধুর স্বরে সে অবিরল ডেকে চলেছে। গলাও কি ভাঙে না পাখিটার? মানুষ এভাবে চেঁচালে অনেক আগেই গলা দিয়ে তার আওয়াজ বের হতো না। পাখিটার গলা একটু ভারী পর্যন্ত হয়নি। এই গরমে ছাতি মাথায় দিয়ে এলো নিতাই সাহা। আজ আর তার তাড়াহুড়ো নেই। চৌকিতে পা তুলে আসন পিড়ি হয়ে বসে। ঘাম মুছতে মুছতে সে যাদববাবুর সঙ্গে আলাপ আরম্ভ করলো যে এরকম গরম কত বছর পড়েনি। কাজের কথা উঠল পরে। নাগা লঞ্চ থেকে ভীমনাকে যখন ডেকে আনলো, কয়েকটা দিনের জন্য নিতাই সাহার লঞ্চটি চায়। না, জড়োয়া গয়না নয়, অন্য ব্যাপার। নিতাই একটু ভাষা ভাষাভাবেই ব্যাপারটা বুঝিয়ে দিতে চায়, কিন্তু ভীমনার কাছে ওসব চালাকি চলবে না। খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর সে জেনে নেয়। পদ্মা থেকে শুরু করে যমুনা পার হয়ে ব্রহ্মপুত্র ধরে অগ্রসর হতে হবে। পথে এখানে ওখানে নেমে কাপড় ব্যবসায়ীদের দিয়ে যেতে হবে সিল্কের থান। তারপর যাত্রার শেষে এক জায়গায় নামিয়ে দিতে হবে 4টি কাঠের বাক্স। যাদববাবু আর ভীমনা মুখ চাচাই করে। দিনেশের সিল্ক আর বন্দুকের বাক্স এসে গড়িয়েছে নিতাই সাহার হাতে। বেআইনি মালের বিপজ্জনক কারবার যারা করে তাদের সংখ্যা কি এতই কম যে বিদেশ থেকে যে এই মাল আনলো আর সে মাল বিক্রি করার ভার যে নিল, দুজনেই দাঁড়িয়ে গেল তাদের চেনা লোক। কথা শেষ হতে হতে বেলা পড়ে এলো। আমার ঘরে তৈরি খাবারে পেট ভরিয়ে নিতাই বিদায় নিলে। যাওয়ার আগে কিছুমাত্র দ্বিধা না করে ভীমনাকে অনুরোধ জানিয়ে বলল, আমার একটু পৌঁছায়া দিবা। যাদববাবু একটি প্রশ্ন করল, আচ্ছা, আপনি আমার কাছে আইসেন কেন সামোসায়? হ্যাঁ, আপনি যখন কাম শুরু করেছেন আর কোনো চিন্তা নাই। বিশ্বাসী লোক আপনি, আপনার সারা জামু কই আমি। নিতাই চলে গেলে যাদববাবু বললেন, এর মধ্যে ছাপ মারা হইয়া গেছি ভীমনা। যাদববাবু একটু হাসলেন। তাই কি হয় ভীমনা? তবে নাগা এবার যাইব না। হ্যাঁ। নাগা চমকে উঠল। আমি যাবো না? আমি না গেলে চলবে কেন কর্তা? যাদববাবু শান্ত কণ্ঠে বললেন, না নাগা, এই সব ব্যাপারে তরে আর নিমু না। আমি বুড়া হইছি, আমার কিছু হইব না রে। ছেলে মানুষ তো তুই, তোর মনটা কেন বিগড়াইয়া দিমু? একবার নেশা ধইরা গেলে অন্য কোনো কামে তোর মন বসবো না। অখন থেকে তুই বাড়িতে থাকবি। যাদববাবু বাড়ির মধ্যে চলে গেলেন। নাগা বজ্রহতের মতো বসে রইল। সন্ধ্যার পর ধীরে ধীরে নাগা যাদববাবুর ঘরে গেলেন। তাকে সঙ্গে নেওয়ার আবেদন নিবেদন জানিয়ে যতটুকু চেষ্টা করার আছে এখন সে করে ফেলাই ভালো। যাদববাবু শেষ পর্যন্ত মত না বদলান তো আজ রাতেই সে বিদায় নিয়ে চলে যাবে। বাড়িতে বসে পচবার জন্য সে তো যাদববাবুর কাছে চাকরি নেয়নি। ঘরে পা দিয়েই সে টের পেল যাদববাবু আর ছোটমার মধ্যে গুরুতর আলোচনা চলছে। ছোটমার চোখ ম্লান, দু চোখ জলে ভরা। নাগাকে দেখেও যাদববাবু দেখলেন না। বললেন, তার মানে তুমি কইতে চাও আমি বাড়িতে বসে থাকুম? ছোটমা জবাব দিলেন, তা কমু কেন? আমি পুরুষ মানুষ, তুমি পয়সা কামানের লাইগা দেশ বিদেশে যাইবা, সমুদ্রে নাও ভাসাইবা, আমি কেন বারণ করুম? তবে কি রে নাগা? নাগা কাতরভাবে যাদববাবুকে বলল, আমারে নিয়ন লাগবে কর্তা। আমি না থাকলে আপনারা দেখবো কেডা? ছোটমা বললেন, কেডা কইছে তরে নিব না? নাগা চুপ করে রইল। তখন ছোটমা মুখ গম্ভীর করে বলতে আরম্ভ করলেন, দেখলা সাধে কি কই,
তোমারে বাড়ি ছাইয়া যাইতে দেওয়ান উচিত না? শরীরের দিকে নজর তো নাই। বিদেশে রোগ ব্যারাম হইলে দেখনের লোক নাই। নাগা সাথে থাকলে আমি নিশ্চিন্ত থাকুম কি না? তাই তুমি নাগারে সঙ্গে নিবা। যা তুই খা গিয়া, কর্তা নিয়া যাইব তরে। নাগা নিশ্চিন্ত হয়ে খেতে গেল। রাতে ঘুমানোর আগে তার মনে হলো আর একটা বিষয়ে সে নিশ্চিন্ত হয়ে গিয়েছে। ছোট মা যদি যাদববাবুকে বিদেশে যেতে আর নৌকো ভাসাতে বারণ না করে, রূপাই বা তাকে বারণ করবে কেন? বিয়ে করেও যাদববাবু যদি নদী আর সমুদ্রে ঘুরে বেড়াতে পারেন, সে পারবে না কেন? মাঝরাত্রে সেদিন ঘণ্টাখানেকের জন্য প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেল। বাতাসের শোঁশো শব্দ আর বৃষ্টির ঝাপটায় ঘুম ভেঙে নাগা উঠে জানলা বন্ধ করে দিল। বিছানায় এসে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল না। দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে বসে ভাবতে লাগলো স্বপ্নের কথা। নাগা স্বপ্ন দেখেছিল রূপার সঙ্গে মহাসমরয়ে তার বিয়ে হচ্ছে। বড় লোকের বিয়েতে যেমন বাজনা বাজে হইচই হয়, সেই রকম বাজনা আর হইচইয়ের সঙ্গে। পরদিন সকালে নকুল যখন এ বাড়িতে এসেছে, রূপাকে প্রশ্ন করে কথাটা পরিষ্কার করে নিতে নাগা তার বাড়ি গেল। আমি যেখানে খুশি যাইতে পারুম তো? কেন পারবো না? আর যদি সমুদ্রে যাই? যাইও। কাঁদা কাটা করবো না? কাঁদা কাটা করুম কেন? আরো অনেক প্রশ্নের জবাব দিয়ে রূপা ঠোঁট উল্টে বলল, এত কথা জিগাও কেন? তুমি বুঝি ভাবো তোমার না দেখা আমি বাঁচুম না? এই তারপর ভেবেচিন্তে আবার বলল, কাঁঠাল রয়েছে গাছে, উনি গোফে তেল লিখতে বসেছেন। খোঁচা খেয়েও নাগা কিন্তু হাসি মুখে জোরে জোরে পা চালিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। আর ভাবনা কি, সমুদ্র বা রূপা কাউকেই আর ত্যাগ করতে হবে না। এখন শুধু নকুলের কাছে কথাটা পারলেই হয়। নিজের বিয়ের কথা নিজে বলা অবশ্য একটু কেমন কেমন দেখায়। হাড়ুমাঝি বা অন্য কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মারফত নকুলের কাছে প্রস্তাবটা গেলেই ভালো হতো। কিন্তু কাল ভোরে সে গ্রাম ছেড়ে চলে যাবে। এখন হাড়ুমাঝিকেই বা পাই কোথায়? আত্মীয় বা বন্ধু কাকেই বা রাজি করায় ঘটকালি করতে? তাছাড়া নাগা ধৈর্যও ধরতে পারছিল না। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের তৃতীয় পর্ব। গল্পের সাউন্ড ডিজাইনে উজ্জ্বল অধিকারী এবং পোস্টার ডিজাইনে শুভদীপ মণ্ডল। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছে তুহিন, অভিজিৎ, সায়ন, রাজ, পথিক, সুস্মিতা, রকি, আফসানা, দিব্যেন্দু, সুচিস্মিতা, পারমিতা, রিভু, ঋত্বিক, শ্বেতা এবং সুপ্রভাত। এখন এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।